এভরিওয়ান। একটা প্রশ্ন অনেক বেশি আমি শুনে থাকি গর্ভবতী মাদের কাছ থেকে, সেটা হচ্ছে আচ্ছা গর্ভবতী অবস্থায় ব্যায়াম করাটা কি আমার বেবির জন্য নিরাপদ, এমনকি আমার জন্য কি নিরাপদ? এরকম প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন ব্যায়াম গর্ভাবস্থায় শুধু নিরাপদই না, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট করে নিজের পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি আসমা আমিন, একজন প্যারেন্টিং কোচ। আমার এই চ্যানেলটিতে সপ্তাহে 2 দিন আমি পজিটিভ প্যারেন্টিং রিলেটেড ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে। সো আজকের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। প্রেগনেন্সি অবস্থায় ব্যায়াম করার নাম্বার 1 যে রিজনটা, সেটা হচ্ছে প্রেগনেন্সি যেমন অনেক ব্লিসফুল একটা মোমেন্ট প্রত্যেকটা মার জন্য, ডাজেন্ট ম্যাটার এটা আপনার কত নাম্বার প্রেগনেন্সি। একইভাবে প্রেগনেন্সি আমাদের জন্য অনেক কমপ্লিকেশন নিয়ে আসে, যেটা নর্মাল অবস্থায় আমাদের সাথে হয় না। সো দুটো কমপ্লিকেশনের কথা আমি এখানে উল্লেখ করব। নাম্বার 1 হচ্ছে প্রি এক্লাম্পসিয়া অথবা হাই ব্লাড প্রেশার এবং জেস্টেশনাল ডায়াবেটিস। আপনি যদি ঠিকমতো আপনার ডায়েট কন্ট্রোল না করেন, ঠিকমতো আপনি এক্সারসাইজ না করেন ডিউরিং ইউর প্রেগনেন্সি, তাহলে জেস্টেশনাল ডায়াবেটিসের মাধ্যমে আপনার আরও অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কিন্তু বেড়ে যায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাচ্চার ওজনটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়া। আর বাচ্চার ওজন যখন বেড়ে যায় এটাকে বলা হয় ম্যাক্রোসোমিয়া। যেসব বাচ্চারা ম্যাক্রোসোমিক হয় তারা জন্মের সময় বোন ড্যামেজ হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, ব্রিদিং ডিফিকাল্টিস হতে পারে। সো এই ধরনের অনেকগুলো কমপ্লিকেশন ডিউরিং দ্য বার্থ দেখা দিতে পারে। সো এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস যদি আপনার হয়ে যায় অলরেডি, তাহলে আপনি ব্যায়াম করার মাধ্যমে এটাকে কন্ট্রোলে রাখতে পারেন। কারণ যখন আপনি এক্সারসাইজ করছেন তখন কিন্তু আপনার মাসেলগুলো অতিরিক্ত যে গ্লুকোজগুলো আপনার ব্লাডে আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যাতে করে আপনার ব্লাড সুগারটা নর্মাল থাকে এবং কন্ট্রোলড ওয়েতে থাকে। সো এই জন্য যে কোনো ফর্মের ব্যায়াম যদি আপনি করেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। আর যদি আপনার ডায়াবেটিস না থাকে দেন ইটস ফাইন, তাহলে আপনি অলরেডি আগে থেকে প্রিকশন নিতে পারছেন যাতে করে আপনার এই ডায়াবেটিসটা না হয়। এখানে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যদি অলরেডি ব্যায়াম করাতে অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে এনি কাইন্ড অফ ব্যায়াম হতে পারে, সুইমিং হতে পারে, অ্যারোবিক এক্সারসাইজ হতে পারে, রেজিস্ট্যান্স ট্রেনিং হতে পারে, কার্ডিওভাস্কুলার ট্রেনিং হতে পারে, এনি কাইন্ড অফ ব্যায়াম যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার ডক্টরের সাথে একটু কথা বলে নেবেন। কারণ আপনার যদি অন্য কোনো মেডিকেল কন্ডিশন না থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ডক্টর আপনাকে রেকমেন্ড করবে যে আপনি আপনার একটু হয়তো স্লো পেসে আপনি সেম ব্যায়ামগুলোই করবেন, একটু মডিফিকেশন সহকারে। বাট এক্ষেত্রে যেটা করা যাবে না সেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় নিজেকে আসলে যে কোনো রকম ব্যায়াম যখন আপনি করছেন চ্যালেঞ্জ করাটা উচিত হবে না। নর্মালি আমরা যেটা করি, ওকে ঠিক আছে আমি এখন একটা স্পেসিফিক অ্যামাউন্ট ওয়েট ট্রেন করছি, এই মাসের শেষে আমি চাচ্ছি সেই অ্যামাউন্টটাকে বাড়াতে। বাট আমরা যখন প্রেগনেন্ট অবস্থায় ব্যায়াম করছি সেক্ষেত্রে আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করবো না, উই হ্যাভ টু লিসেন টু আওয়ার বডি। অ্যানাদার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি কখনো ব্যায়াম নাই করে থাকেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি আমার ভিডিওর মাধ্যমে বা অন্য যে কোনো তথ্য জানার মাধ্যমে আপনি মাইন্ড সেট করেছেন যে আপনি ব্যায়াম করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে কাজটা দিয়ে আপনি শুরু করতে পারেন সেটা হচ্ছে ওয়াকিং। সেটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে বা রেগুলার ওয়াকিং হতে পারে। আর ডেফিনেটলি ডাক্তারের সাথে কথাটা সবারই বলতে হবে, যাতে করে ডাক্তার আপনাকে বলতে পারে যে আপনার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, যে মেডিকেল কন্ডিশনটা আপনাকে ব্যায়াম করা থেকে বিরত রাখবে বা স্পেসিফিক ব্যায়াম আপনাকে করতে হবে। আদার দেন দ্যাট আপনার ডাক্তার যদি আপনাকে রেকমেন্ড করে ব্যায়াম করতে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি মডারেশন সহকারে প্রেগনেন্সির জন্য স্পেসিফিক যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে পারেন। 2 নম্বর যে কারণে আপনাকে অবশ্যই ব্যায়াম করা উচিত প্রেগনেন্সির সময়, সেটা হচ্ছে ইট উইল হেল্প ইউ টু রিডিউস দ্য ডিসকমফোর্ট ইউ আর হ্যাভিং সো ফার। আপনি প্রেগনেন্সির যেই লেভেলেই থাকেন না কেন, যেই ট্রাইমেস্টারে থাকেন না কেন, ডিফারেন্ট রকম ডিসকমফোর্ট কিন্তু আসলে প্রেগনেন্সি আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে হতে পারে প্রথম ট্রাইমেস্টার এবং অনেকের আসলে পুরো সময়টা জুড়েই ভমিটিং বা নশা ভাবটা থাকে। ব্যাক পেইনটা আস্তে আস্তে যখন সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার অনেক বেশি বেড়ে যায়, তারপর মাথা ব্যথা হওয়াটা হরমোনাল কারণে মাথা ব্যথাটা করে, কনস্টিপেশন,
হার্ট বার্ন যেটা গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে, এইরকম ডিসকমফোর্টগুলোকে ইজ করার জন্য এক্সারসাইজটা অনেক বেশি উপকার দিবে আপনাকে। এখন হয়তো আপনার জানতে ইচ্ছা করবে কিভাবে আসলে ব্যায়াম আমাকে সাহায্য করবে এই ডিসকমফোর্টগুলো থেকে বাঁচতে, বা ডিসকমফোর্টগুলো একটু আমার কম হবে। বলছি, সেটা হচ্ছে আপনি যখন ব্যায়াম করছেন তখন কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন বাড়ছে, আপনার মাসেলগুলো স্ট্রং হচ্ছে। আর যখন আপনার মাসেল স্ট্রং থাকবে, আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হবে, তখন আপনার বডি অনেক বেশি কেপেবল হবে যে কোনো ধরনের পেইনের সাথে কোপ আপ করতে। যে কোনো পেইন, যে কোনো ব্যথা, যে কোনো রকম শরীরের যে প্রবলেমগুলো আসবেই আসবে প্রেগনেন্সিতে, এই ব্যাপারগুলোকে সহ্য করার ক্ষমতাটা আপনার বডির বেড়ে যাবে। 3 নম্বর যে কারণে আপনার ব্যায়াম করা উচিত অ্যাজ এ প্রেগনেন্ট মম, সেটা হচ্ছে আপনার এনার্জি লেভেলটাকে বাড়ানোর জন্য, আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা বাড়ানোর জন্য, এবং আপনার স্ট্রেস রিলিজ করার জন্য। প্রেগনেন্ট অবস্থায় প্রত্যেকটা মাই বিভিন্ন কারণে বিভিন্ন চিন্তা করে স্ট্রেসড হয়ে যান। মুড সুইংটাও একটা কারণ হিসেবে এখানে কাজ করতে পারে। জাস্ট মুডটা সুইং হয়ে গেছে, এখন আই ডোন্ট নো ওয়াই আই এম আপসেট, আই ডোন্ট নো ওয়াই আই এম স্ট্রেসড, আমি জানি না আমি কি চিন্তা করছি, বাট আমি চিন্তা করছি। পাশাপাশি আপনার অনেক সময় খুবই লো এনার্জি মনে হয়, দুর্বল লাগে। সো এই জিনিসগুলো কিন্তু একটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আপনার যদি সবসময় অনেক বেশি মন খারাপ থাকছে বা খুব লো এনার্জি লাগছে, আপনি জাস্ট বসে আছেন, শুয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার বডির জন্য এবং আপনার বডিতে বাড়ন্ত শিশুটার জন্য কিন্তু ভালো হচ্ছে না। সো কিভাবে আপনি নিজেকে মোটামুটি এনার্জাইজড রাখতে পারেন, মোটামুটি একটু প্রোডাক্টিভ রাখতে পারেন, যাতে করে আপনার মনটাও ভালো থাকে এবং কিছু কাজও আপনি শেষ করতে পারেন, সেটার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ অনেক বেশি সাহায্য করবে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার প্রেগনেন্সির, আমার তো এখন বর্তমানে 12 সপ্তাহ চলছে। প্রেগনেন্ট হওয়ার আগে আমার যে প্রায়োরিটি লিস্ট ছিল, সেখানে আমি সপ্তাহে 3-4 দিন হাঁটতে বের হতাম। বাট যেই মোমেন্টে আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন থেকে এক্সারসাইজ, ওয়াকিং, যোগা করা, মেডিটেশন করা, এই জিনিসগুলো আমার প্রায়োরিটি লিস্টের একেবারে সামনে চলে আসছে। সো এখন শুধু সপ্তাহে 3 দিন না, এখন আমি প্রতিদিনই হাঁটতে বের হই এবং ঘরের মধ্যে আমি ইউটিউব দেখে ব্যায়াম করি এবং হাঁটতে থাকি, মুভমেন্টের মধ্যে থাকি। এই যে ব্যায়ামগুলো আমি করছি এভরি সিঙ্গেল ডে, ইনফ্যাক্ট এভরি মর্নিং আসলে আমি আমার সকালটাই শুরু করি যোগার মাধ্যমে, যেটা এক ধরনের ব্যায়াম। সো এই ব্যায়ামগুলো করার কারণে আমি কিন্তু অনেক বেশি এনার্জিটা ফিল করছি। যদিও ডুরিং দ্য ডে যে কোনো মোমেন্টে আমি একটু লো ফিল করি বা উইক ফিল করি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন আসলে আমি ব্যায়ামটা করি নাই, যে জিনিসটা আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার একটু ইমোশনাল ব্রেকডাউন হচ্ছিল, ওই মোমেন্টে আমি মোটেও ব্যায়াম করি নাই। আর ব্যায়াম না করার কারণে আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছিল। বাট এখন যখন আমি ব্যায়াম করছি, এখন আমি অনেক বেশি এনার্জাইজড, অনেক বেশি আমি আমার I can get done a lot of this stuff. Even আমি আমার ছেলেকে আসলে এখন পটি ট্রেনিং করাচ্ছি, which is a lot of pressure actually, because continuously ওর পেছনে লেগে থাকতে হচ্ছে। সো আমি অনেক কিছু আসলে ডান করতে পারছি। I do feel productive, I feel the energy. ইনফ্যাক্ট এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি, কথা বলার আগেও কিন্তু আমি আসলে একটু ব্যায়াম করে নিয়েছি, একটু যোগা করে নিয়েছিলাম, যাতে করে আমি আমার এনার্জিটা ফিল করতে পারি। 4 নম্বর যে কারণে আপনার প্রেগনেন্সিতে ব্যায়াম করা শুরু করা উচিত অলরেডি, সেটা হচ্ছে ব্যায়াম করার যে প্রসেসটা, এই প্রসেসটা আপনার বডিকে রেডি করবে চাইল্ড বার্থের জন্য। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের পেলভিক মাসলগুলো ল্যাংটেন হয়, আমাদের যে টিস্যুগুলো আছে যেগুলো পেলভাসটাকে ঘিরে রাখে, সেগুলো সফটেন হয়। মোটামুটি আপনার পুরো বডিটাই ইজি চাইল্ড বার্থের জন্য রেডি হয়। ইভেন কিছু প্রেগনেন্সির স্পেসিফিক কিছু ব্যায়াম আছে যেগুলো করার মাধ্যমে আপনাকে আসলে ব্রিদিং টেকনিক শেখানো হয়, আপনাকে এমন কিছু পজিশন শেখানো হয় যেগুলো করার মাধ্যমে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন করার মাধ্যমে আপনার বডিটা কিন্তু খুবই পরিচিত হয়ে যাচ্ছে ওই পজিশনটার সাথে এবং অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। আপনার কোর স্ট্রং হচ্ছে এবং আপনার মাসলগুলো স্ট্রং হচ্ছে। লেবারের সময়, ডেলিভারির সময় আপনার যে স্ট্রেংথটা দরকার সেটা আপনি অলরেডি অর্জন করে ফেলছেন। আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে যাই, আমার প্রথম বেবির সময় আমি পুরো প্রেগনেন্সির টাইমটাতেই কিন্তু আমি যোগা করেছিলাম। আমি একটা যোগা ক্লাস করেছি 6 মাসের জন্য। সো সেখানে অনেক বেশি ব্রিদিং টেকনিক আমি শিখেছি, অনেক বেশি এক্সারসাইজ, পোজ করেছি, যেগুলো আমাকে অনেক সাহায্য করেছে আমি যখন লেবারে গিয়েছিলাম। যদিও আমার
সি সেকশন হয়েছে, আমার নর্মাল ডেলিভারি হয়নি বিকজ অফ দ্য সাইজ অফ মাই সার্ভিক্স। সো যেটা খুবই ন্যাচারাল, আপনার সার্ভিক্স যদি অনেক রকম সার্ভিক্স আছে, তার মধ্যে আমারটা ছিল খুবই হার্ড, যেটা ইজিলি ওপেন হচ্ছিল না বেবি ডেলিভার হওয়ার জন্য। বাট প্রসেসটা আমার জন্য অনেকটাই, যদিও এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট আমি বলবো যে আমি মেন্টালি অনেক ইজিলি ওই টাইমটাকে পার করতে পেরেছি, কারণ আমি ব্রিদিং করছিলাম এবং আমি রেডি ছিলাম ওই টাইমটার জন্য। আপনি যতই ব্যায়াম করেন না কেন, চাইল্ড বার্থের যে মোমেন্টটা এবং সব যে পেইনগুলো, আপনি সম্পূর্ণ পেইন কখনোই দূর করে দিতে পারবেন না। তবে যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে পেইনটা আমরা কীভাবে সহ্য করতে পারি সেটা শেখা, আর ব্যায়াম আপনাকে সেটাই করতে আপনার বডিকে সাহায্য করবে। 5 নাম্বার এবং সর্বশেষ যেই টপিকটা আলোচনা করব, কেন আমাদের প্রেগনেন্ট মাদের ব্যায়াম করা উচিত, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময়টাতে আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করা, ব্যালেন্স করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে করে আমাদের ওজনটা অতিরিক্ত বেড়ে না যায়। কারণ ওজন বাড়বেই, বাট অতিরিক্ত যেন না বাড়ে, আমার হাইট অনুযায়ী, আমার বয়স অনুযায়ী, এবং এটাও ডিপেন্ড করে যে আপনার আগে একটা বেবি আছে কি না। সো সব কিছু মিলিয়ে আমার যতটুকু ওজন আমার গেইন করা দরকার, আমি অতটুকু ওজনই গেইন করব, এবং পাশাপাশি বাচ্চা হওয়ার পরে যে ওজনটা, সেটাও কীভাবে তাড়াতাড়ি আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারি, এই পুরো ব্যাপারটাকেই অনেক সহজ করে দিবে যদি আপনি এক্সারসাইজের উপরে থাকেন। বাচ্চা পেটে থাকা অবস্থায় পুরো টাইমটাতে যখন আপনি এত বেশি ব্যায়াম করবেন, আই মিন ইন্টেন্স ব্যায়াম না, বাট কন্টিনিউয়াস ব্যায়াম যখন আপনি করতে থাকবেন, আপনার বডি কিন্তু ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাচ্চা প্রসবের পরে যখন আপনার বডি আবার রেডি হবে ব্যায়াম করার জন্য, তখন কিন্তু ব্যায়াম করাটা আপনার জন্য হার্ড হবে না। তার মানে আপনি একটা কন্টিনিউয়াস প্রসেসে আছেন, এবং সেই কন্টিনিউয়াস প্রসেসটা আপনি যখন আবার পিক আপ করলেন, তখন ওয়েটটা লুজ করা আপনার জন্য সহজ হবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করেছি 5টা বেনিফিট অফ ডুইং এক্সারসাইজ ডিউরিং ইউর প্রেগনেন্সি। সো আমি আশা করছি প্রেগনেন্ট মা এবং ফ্যামিলি মেম্বার্স যাদের বাসায় একজন প্রেগনেন্ট ওমেন আছেন, তারা আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে প্রেগনেন্ট মাদেরকে উৎসাহিত করবেন ব্যায়াম করার জন্য। বাট এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমরা ডাক্তারের সাথে আগে থেকে পরামর্শ করে নিব কোন ধরনের ব্যায়াম একজন প্রেগনেন্ট মা, কারণ প্রত্যেকটা মার ফিজিক্যাল কন্ডিশন, মেডিকেল কন্ডিশন ডিফারেন্ট। সো কোন ব্যায়ামটা আপনার জন্য ভালো হবে সেটা আপনাকে বুঝে নিতে হবে। সো আপনারা সবাই ভালো থাকেন। নেক্সট ভিডিও পর্যন্ত এখানেই বিদায়। তবে যাওয়ার আগে বলে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট টাইম আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনি সেই নোটিফিকেশনটা পান। ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ।